এই যে ক্ষোভ বাংলাদেশের বা ক্ষুব্ধ বাংলাদেশ, এই ক্ষুব্ধ কি আসলে বাহ্যিক ক্ষুব্ধ নাকি ভিতরে আসলে মধুর সম্পর্ক বাহ্যিক মানুষকে দেখান না, ভিতরটা এরকম বোঝা খুব মুশকিল। আপনার সেই অভিজ্ঞতাগুলো কি বলে আসলে? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন যেটা হলো কেন সুযোগ দিল, মানে তার একটা প্রশ্ন, কেন সুযোগ দিল, এই প্রশ্নের উত্তর কিন্তু তার কাছেই আছে। তিনি কি করে ভারত থেকে রাজনীতি করেছিলেন, আর সাম্প্রতিক বাদ দেন 9 বছর, সাম্প্রতিক একটা ইন্টারভিউতে বাংলাদেশে যখন জঙ্গি হামলা হচ্ছে তিনি দাবি করেছেন যে তিনি এই জঙ্গি হামলার কো-ফাদার নিজে দাবি করেছেন যে 48 ঘন্টা উনি ঘুমান নাই, উনি আর তারেক রহমান মিলে এই আন্দোলন পরিচালনা করতেছেন, এটা দাবি করছেন। আমি বলছিলাম না, এই আন্দোলনের অনেকে কৃতিত্ব দাবি করছেন, অনেকেই, হ্যাঁ কৃতিত্ব। ইউনূস নিজে বলছে আমি ম্যাটিকুলাস ডিজাইনার, তারপর মাহফুজ তার পুত্র বানানোর চেষ্টা করছে, ওদিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া দাবি করছে সে করছে, ওইদিকে নাহিদ বলতেছে যে সে এক দফার ঘোষণা দেয় সে এটার পিতা। 5 জন পিতার মধ্যে সালাউদ্দিন সাহেবও কিন্তু দাবি করেছিলেন যে তিনি এটার পিতৃত্বের দাবিদার। তাহলে এই পিতৃত্বের দাবিদার কোথা থেকে হয়েছিলেন? আমরা একজনের ইন্টারভিউতে দেখেছি যে সালাউদ্দিন সাহেব ওখান থেকে তাদেরকে নাকি মোবাইল ফোন, কয়েকজনকে মোবাইল ফোন উপহার দিয়েছিলেন, ঠিক আছে। সো সালাউদ্দিন সাহেব কিন্তু সে সময় পলিটিক্স, তো উনি তো জানেন, উনি প্রশ্ন করার কে, উনি তো জানেন, আসলে উনি জানেন যে ভারত কেন শেখ হাসিনার ব্যাপারে এরকম এই নীতিটা উনি জানেন। আর ভারত তো প্রকাশ্য তাদের আমি কতবার যে বলবো যে আমি জানি না আমাদের মন্ত্রীরা কেন মানুষকে কনফিউজ করেন। এই ভারত তো তাদের নীতি প্রকাশ করেছে পার্লামেন্টারি কমিটির রিপোর্টের মধ্য দিয়ে, তাদের নীতিমালা প্রকাশ করে দিয়েছে। সেই নীতিমালা বহুবার আমরা বলছি, কিন্তু আমাদের মন্ত্রীরা মনে হয় নীতিমালাটা পড়তে চান না, ইচ্ছা করে ওনারা হতে চান, মানে ওনারা নিজেদেরকে সবার চেয়ে বেশি বুঝেন বলে মানুষকে বোঝানোর চেষ্টা করেন, বোকা বানানোর চেষ্টা করেন। তাহলে উনি বুঝেন না, এটা তো ঠিক না। ওনার প্রশ্ন আসবে কেন? উনি তো উত্তর আছে ওনার কাছে, উনি তো উত্তর দিয়েছেন যে উনি ভারতে বসে জঙ্গি অভ্যুত্থানে সহায়তা করেছেন, এটা জঙ্গি অভ্যুত্থানের পিতৃত্বের দাবিদার একজন উনি। তিনি বলেছেন যে 48 ঘন্টা ধরে উনি ঘুমান নাই, এবং তারেক রহমান ঘুমান নাই, তারেক রহমান লন্ডন থেকে ঘুমান নাই, উনি দিল্লি থেকে ঘুমান নাই, বা উনি কোথায় ছিলেন? শিলং ছিলেন, হ্যাঁ শিলং ছিলেন, উনি শিলং ছিলেন। হ্যাঁ, তাহলে ঘটনাটা বুঝতে পারতেছি না। ওনারা জানেন, জেনে শুনে কেন প্রশ্ন করেন সেটা আমি জানি না। এই জন্য আমারও এখন আমার প্রশ্ন জাগতেছে যে ওনারা কেন এমন কথা বলেন। আর শামাওয়াত যেটা বলছেন, শামাওয়াত বলেছেন যে দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। উদ্বেগ তৈরি হওয়ার কারণটা তো আমি দেখি না। পরিস্থিতি ওনারা জানেন কি পরিস্থিতি, এখানে উদ্বেগের ব্যাপার নাই তো। ভবিষ্যৎ সম্পর্ক কি হবে, এটা তো ভারত বলটা আপনার দিকে ঠেলে দিয়ে বসে আছে। সে ধরেন ভারত যে বাংলাদেশের অনুরোধটা রক্ষা করে না, এটা বুঝতে কি মানে সমাবাদ হতে হবে? যা বাংলাদেশের কৃষক বা শ্রমিক যিনি কোনো খবর রাখেন না, তিনিও যখন দেখবেন যে বাংলাদেশ ভারতের হাই কমিশনারকে ডেকে নিয়ে, যিনি কোনো মন্ত্রীও না, একজন মন্ত্রী, ইউনিয়ন মন্ত্রী স্ট্যাটাসের একজনকে ডেকে নিয়ে মানে বেয়াদবি করছেন, সেই সময় তো আমরা বলছিলাম যে বেয়াদবির রেজাল্ট আসতেছে। তারেক রহমান যদি একটা ফোন করতেন মোদী সাহেবকে বা মোদীজিকে, তাহলে সেটা হতো একটা ডিফারেন্ট কেস। সেটা না করে মোদীর বন্ধু বলে দাবিদার, ঘনিষ্ঠ বন্ধু, তাকে বন্ধু এবং তাকে পাঠানোই হয়েছে বাংলাদেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য, ভালো করার জন্য পাঠানো হয়েছে। এবং কত গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ যে ক্লাস 1 একজন কূটনীতিবিদ না পাঠিয়ে একজন ইউনিয়ন মিনিস্টারকে পাঠিয়েছে। কয়জন ইউনিয়ন মিনিস্টার মর্যাদায় রাষ্ট্রদূত আছে পৃথিবীতে ভারতের? এটা একটু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইটে যাই দেখতে পারেন, খুব রেয়ার। আছে কিনা আমি জানি না, থাকলেও খুবই রেয়ার হবে। সেখানে একজন ইউনিয়ন মিনিস্টার মর্যাদা একজন কূটনীতিবিদরা পাঠিয়েছে, তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে নিয়ে আপনি রীতিমতো করছেন, গ্রিলিং করছেন, তার ছবিগুলো বলে, তার কথাবার্তা, তিনি তার পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার মতামত নিয়ে যে কথা বলে, সেখানে উনি রিল্যাক্টেন্ট ছিলেন। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস রিলিজের মধ্যে আছে তিনি রিল্যাক্টেন্ট ছিলেন, তিনি খোঁজ খবর নেবেন বলছেন। তো আপনারা যখন এই আচরণ করেন, আপনারা বুঝতে পারেন না যে আপনারা কি করছেন। শামাওয়াত যদি প্রতিমন্ত্রী হয়ে থাকেন, নিশ্চয়ই উনি কূটনৈতিক শিষ্টাচার, কূটনৈতিক বিষয়গুলো বোঝেন।
সে কূটনৈতিক বিষয়গুলো বোঝার পরে তারই পদমর্যাদার একজন অ্যাডভাইজার তিনি ডেকে আনলেও একটা ধরে নেওয়া হতো উনি অ্যাক্টিভ একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনিও কথা বলতে পারতেন, তাই না? উনিও তো কথা বলতে পারতেন, কিন্তু তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে নিয়ে তাকে গ্রিল করা হইলো আর ভারত এখানে বসে থাকবে। তারপরের দিন তো ভারত রিয়েক্ট করেছে। এটা কি ওনারা বুঝেন না? সালাউদ্দিন সাহেব বুঝেন না ভারত রিয়েক্ট করছে? পরের দিন জয়সওয়ালের বক্তব্য আমাদের মনে নেই? জয়সওয়াল কি বলছে? যে শেখ হাসিনার বিষয়টা একটা প্রাইভেট ম্যাটার, একটা প্রাইভেট মিডিয়া কোম্পানি এটা করছে, সেখানে শেখ হাসিনা বক্তব্য ভারতের কোনো ইয়ে নাই, নিয়ন্ত্রণ নাই। এট দ্য সেম টাইম বলছে ভারতের শেখ হাসিনা কি বলবেন না বলবেন সে ব্যাপারে ভারতের কোনো সমর্থন নাই। তাহলে তারা তো কূটনৈতিক ভাষায় আপনাকে স্ল্যাপ দিয়েছে যে আপনি দাবি করেছেন তাকে কথা বলা বন্ধ করতে হবে, তারা স্ল্যাপ দিয়ে দিচ্ছে যে আপনি কথা, তা আপনারা তো বোঝেন না কেন? আমি তো বুঝি না, না বুঝার কি হলো? সমাবেত কেন বুঝতে পারছেন না? সালাউদ্দিন সাহেব কেন বুঝতে পারছেন না? এটা আমি বুঝতে পারি না। হ্যাঁ, আরো সমাবেতের কথাগুলো যদি আপনি দেখেন সেখানে কত ফাঁক আছে। হ্যাঁ, উনি বলছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে ফাঁসির দণ্ড পাওয়া, বাংলাদেশে ফাঁসির দণ্ড, কিন্তু ভারতে এটাকে স্বাভাবিকভাবে নেয় নেই, সেটা সবাই জানে। ভারত তো বলছে এটা আইন বিষয়, কারণ ভারতের আইনি ইয়াতে আছে কারো যদি তারা যে ঐতিহ্যের ইয়াতে কারো যদি প্রাণহানির আশঙ্কা থাকে তাহলে তারা হস্তান্তর করবে কিনা এর ব্যাপারে তাদের, এবং ইন্টারন্যাশনালি দেখবেন যে কোনো মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে হস্তান্তর করতে চায় না। তাহলে তো কানাডা ইয়েকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আসামিকে কানাডা দিয়ে দিত, দিছে? কানাডা দেয়নি। এটা যে যাবজ্জীবন হতো ঠিকই কানাডা থেকে নিয়ে যেতে পারতো, ফাঁসির দণ্ড প্রাপ্ত হয়েছে দেয়নি। তো আপনি একজনকে ফাঁসির দণ্ড দিয়েছেন, তো মানে ওনাকে আপনাদের কাছে হস্তান্তর করবে এটা আশা করেন কি করে? তারপরে তারা মনে করে তাকে তারা প্রধানমন্ত্রীর পদমর্যাদায় অতিথির মতো রেখেছে। এটা বুঝে না সমাবয়দের কি কূটনৈতিক ভাষা দিয়ে এটা বুঝতে পারে না যে তাকে মর্যাদা দিয়ে রাখা হয়েছে, তাকে নিয়ন্ত্রণ করার জন্য না। এটা তো বুঝতে মনে হয় না খুব বেশি আপনার কোন কিছু জানা পড়া লাগবে। আপনি তো জিনিসটা পরিষ্কার হয়েছে যে তারা বলছে সর্বদলীয় মিটিং করেছে একজনকে আশ্রয় দেওয়ার জন্য, সর্বদলীয়, এবং তাদের পার্লামেন্টারি সংসদীয় কমিটির মাধ্যমে জানিয়ে দিল, রিপোর্টের মাধ্যমে জানিয়ে দিল যে আমরা তাকে কিভাবে প্রোটেক্ট করছি, জানাই দিছে। তার না বুঝের কি আছে? তারপরে করছেন বেয়াদবি, না বুঝার কি আছে? কেউ বুঝে না এটা। এবং আপনি দম্ভ করে বলছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তো এটাতে তো ভীতি ছড়াচ্ছেন। ওয়ার্ল্ড ওয়াইড কেউ দিবে? এই যে আজকে আপনার যে প্রসিকিউটর অফিস থেকে আসছে যে জাতিসংঘ যে মানবাধিকার কমিশন এই বাংলাদেশকে কোনো তথ্য প্রমাণ দেয়নি কেন বলেন তো? বলছে তার সাক্ষাৎকার দেয়নি কেন? দেয়নি হলো এখানে মৃত্যুদণ্ড তুলতে হবে, বিধান আছে, তাহলে তারা তথ্য দিবে। বলেন তো, আপনি একদিকে পিউনিটিভ মেজারের হাইয়েস্ট রাখবেন হলো মৃত্যুদণ্ড, তো সেই মৃত্যুদণ্ড আপনি রেখে আপনি চাইবেন আমাকে সহায়তা করো, কেউ করে না তো। ফলকার তুর্কের জান পরাণ ছিল ইয়ার জন্য, ইউনুসের জন্য, তাই না? যে জাতিসংঘ মহাসচিব গৈতরেসের জান পরাণ হলো ইউনুসের জন্য, ভালোবাসা ইউনুসের জন্য, সবকিছু। কিন্তু ভালোবাসার মানুষটাকে তো তারা ফাঁসির অস্ত্রটা তারা দিতে পারে না, দেয়নি তারা। যত ভালোবাসেন আপনি আপনাকে এমন কোন অস্ত্র দিয়ে সে নিজের কেরিয়ারে ফাঁসি করবে না। ফলকার তুর নিজের কেরিয়ার শেষ করবে এটা দিয়ে? হবে না, যদি থেকেও থাকে। এই জিনিসগুলো তো আমি একটা জিনিস বুঝি না, আমাদের কূটনীতির একদম শীর্ষ পর্যায়ের মানুষরা কেন এই জিনিসগুলো বুঝতে পারছেন না, যেগুলো সাধারণ মানুষ এমনিতেই বুঝতে পারছে। তারপরে উনি আরেকটা কথা বলেছেন যে কূটনৈতিক ভাষায় যতটুকু একটা দেশকে বোঝানো যায় সেটা আমরা বলেছি, চেষ্টা করেছি, এবং এর আগে আমরা কিন্তু বারবার বলেছি যে ভারতের অবস্থান স্পষ্ট করতে হবে যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক তারা কেমন চায়। ভারত বলেই দিয়েছে, আপনি আবার তার জিজ্ঞেস করেন ভারত তো আপনার কূটনৈতিক ভাষায় বলে দিয়েছে যে তারা আপনার সাথে কি সম্পর্ক করতে চায়। কূটনৈতিক ভাষা সেটা হলো তাদের ইউনিয়ন মিনিস্টারকে আপনার সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য পাঠিয়েছে। সেই ইউনিয়ন মিনিস্টারকে প্লেনে করে না পাঠিয়ে তারা পথে পাঠিয়েছে, সড়ক পথে পাঠিয়েছে, যা বুঝানোর জন্য যে আমরা তোমাদের কত ভালোবাসি। আপনার সেই ভালোবাসা যদি বুঝতে না পারেন, আর আপনার প্রেম নিবেদন করতেছে, আপনি বুঝতে পারছেন না এটা যে নিবেদন করছে এটা কি করবে এখন?
সে কি করে, তারটা একতরফা হয়ে গেছে না, একতরফা হয়ে গেছে। ভারতের এটা একতরফা প্রেম নিবেদন হয়েছে না। আপনাকে একতরফা। আপনাকে আপনার মায়ের মৃত্যুর ইয়াতে জানা যায় আপনার ওখানে স্পিকারকে পাঠিয়েছে, তারা প্রেম নিবেদন করছে। আপনি প্রধানমন্ত্রী হওয়ার পরে তারা আপনাকে এবং আপনার স্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে, প্রেম নিবেদন করেছে। আপনাকে কূটনৈতিক ভাষায় চীন না যাওয়ার জন্য অনুরোধ করেছে। ঠিক আছে, দেখেন কতগুলো। আপনাকে কূটনৈতিক ভাষায় পাকিস্তানের সাথে সম্পৃক্ততা কমানোর জন্য অনুরোধ করেছে, প্রেম নিবেদন করেছে। আবার বলছে যে ভাই প্রেমটা যদি আমরা করতে হয় তাহলে এগুলো তুমি কম করো। আপনি প্রেমও করবেন না, এগুলোও কম করবেন না, তাহলে আপনি তো সম্পর্কে একতরফা, ভারত কয়দিন একতরফা ভালোবাসা দেখাবে? 2 বছর ধরে তো দিচ্ছি। একতরফা ভালোবাসার কথা 2 বছর না দিক, এই সরকারকে তো দিচ্ছে। 2 বছর হয়তো দেয় নাই, 2 বছর দেয় নাই, কিন্তু এখন তো দিচ্ছে। আপনি সেই যে প্রেম করার জন্য যে ইয়াকে মাধ্যমকে পাঠিয়েছে, ধরেন আমরা যার মাধ্যমে ধরেন প্রেম করার জন্য চিঠি পাঠাই, যার মাধ্যমে তারা বাইরে রেখে দিচ্ছেন। আপনি চিঠি আদান প্রদান, চিঠি আদান প্রদান করার জন্য একজন তো লাগে, যারা দিয়ে পাঠালেন আপনি তারা বাইরে রাখলেন। কেন বাঁধছেন? আপনি দিনের শ্রীবেদীরে তেজগাঁও অফিসে নিয়ে গ্রিল করছেন, তারা তো বাইরে রাখার মতোই, ওর মানে ইয়া করার মতোই। তো তাহলে আপনার একদিকে একতরফা প্রেম ভালোবাসা দেখাচ্ছে, তারপর চিঠি পাঠাইছে, আপনি দুই দুইবার চিঠি পাঠাইছে আপনার কাছে। আরেক দফা প্রেম নিবেদন করছে স্পিকারকে দিয়ে, তারপর ওনার এখানে আরেক দফা চিঠি পাঠাইছে, প্রেম পত্র পাঠাইছে জয়শঙ্করকে দিয়ে। আপনাদেরকে দাওয়াত দিছে, আপনার পরিবার সহ দাওয়াত দিছে। তারপর আপনার ইউনিয়ন মিনিস্টার পাঠাইছে, ভাই এই যে আমরা তোমার কত মর্যাদা দেই, আর আপনার মর্যাদা দিচ্ছেন কি ইউনিয়ন মিনিস্টারকে প্রোটোকলবিহীন একজন ইয়েকে অ্যাডভাইজার ডেকে নিয়ে গ্রিল করে। ভারত কি আমি জানি না, বা শ্যামাবাদ বা স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ঘিলু আমাদের চেয়ে নিশ্চয়ই বেশি, তাই না? মানে মগজ আমাদের চেয়ে নিশ্চয়ই বড়, মাথা তো নিশ্চয়ই বড়। সামার মাথা তো দেখতে আমাদের চেয়ে বড় মনে হয় না। আমার চুল নাই বলে ছোট দেখা যায়, কিন্তু চুল টুল থাকলেও কিন্তু সামার মাথা কিন্তু আমার চেয়ে বড়। স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু গায়ে গতর আমার চেয়ে বড়, তার মাথাও আমার চেয়ে বড়। তো মাথা যেহেতু আমার চেয়ে বড়, তাহলে ওনার মাথার ঘিলুও বড়, আমার মাথার ঘিলুও বড়। তাই মাথা এত বড় ঘিলুওয়ালারা কেন এই ছোট জিনিসটা বুঝতে পারে না, যেটা আমাদের ছোট ঘিলু দিয়ে আমরা বুঝতে পারি? বুঝতে পারেন না, বোঝার চেষ্টা করতেছেন না কোনটা। আমার মনে হয় যেটা আমি আপনাকে যেটা বলছি, এরা আগুন নিয়ে খেলছে। আমি সিরিয়াসলি বলতেছি, এরা পুরোটা আগুন নিয়ে খেলছে। কতগুলো জিনিস দেখেন, তারা জামাতের সাথে খুব, এই যে প্লেইং গুলা হচ্ছে, জামাতের সাথে খুবই সুসম্পর্ক তারা চায়। আপনি আকুতি দেখবেন ইয়ার মধ্যে, এদের সমর্থক বড় বড় আকুতি, যে এই সম্পর্ক কোনোদিন আমাদের যেন ইয়া না হয়, নষ্ট না হয়। মানে আমরা উপরে উপরে মারামারি করবো, এমন একটা স্ট্যাটাস আছে। দেখেন যে এখন আওয়ামী লীগ নাই, এখন তো আমরা একে অপরের সাথে একটু লড়াই করবো। এটার মধ্যে এই লড়াইটা মাইনে নিতে হবে। কিন্তু যখন আওয়ামী লীগ আসবে তখন আমরা সবাই মিলে বিএনপির পিছু ইয়ে করব, বিএনপির পিছে দাঁড়ায় যাব। স্ট্যাটাস আছে আজকে বিখ্যাত একজনের, যে আমরা তো এই লড়াই আমাদের তো, যেহেতু এখানে আওয়ামী লীগ না, আওয়ামী লীগ নন এক্সিস্টেন্স পার্টি যেহেতু নাই, তো আমাদের মধ্যে তো একটু খুনসুটি হবে। সেই খুনসুটি মেনে নাও বলছে, দাবি করতেছে, সেই খুনসুটি মেনে নাও। এটা নিয়ে এরকম করতেছো কেন? কিন্তু যখন আওয়ামী লীগ আসবে তখন আমরা এক হয়ে যাব, আছে তাদের মধ্যে। তো এই যে লড়াইটা, এই যে শয়তানিটা মাথার মধ্যে, এইটা কিন্তু বিএনপির এই দুষ্ট বুদ্ধিটা আমরা টের পাই না তা না, কিন্তু আমরা তাদের লোকজনের কথাবার্তা দিয়ে কিন্তু টের পাই। বিএনপি কোনোদিন এখন পর্যন্ত, বিএনপি এখনো মানে বাংলাদেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যদি কন্টিনিউ করতে হয়, সেটার জন্য আওয়ামী লীগকে লাগবে, জামাতকে না। বিএনপিটা মেনে নিতে পারছে না। বিএনপি এখন পর্যন্ত মনে করছে যে অ্যান্টি আওয়ামী লীগ ভোট যদি আমাকে পেতে হয় তাহলে আমার জামাতটা লাগবে। কিন্তু এইটা বুঝতে পারছে না যে বাংলাদেশের দুই দলের একটা আমেরিকান সিস্টেমের মতো দুই মেরুর দুইটা পার্টিতেই কিন্তু বাংলাদেশ আসলে বেসিক্যালি চলতেছে। সেটা কি? আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগ। এই বাংলাদেশে এই ধারাই তো, আসলে তার কোনো ধারাটারা নাই বাংলাদেশে। আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগের মধ্যে বাংলাদেশ বিরোধীগুলো ঢুকে বসে আছে।
বাংলাদেশ বিরুদ্ধে বাংলাদেশের এক্সিস্টেন্স তারা পছন্দ করে না। তারা এখন এই জঙ্গি হামলা করে তারা ক্ষমতা যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা সেটা তো সফল হয়নি। এখন কিন্তু আওয়ামী লীগ বিরোধীটা, অ্যান্টি আওয়ামী লীগরা ক্ষমতা এসছে, ওরা শেষ পর্যন্ত ক্ষমতা দিতে পারে নাই। কিন্তু বিএনপি কিন্তু এটা বুঝতে পারছে না যে না, কিন্তু বিএনপি এটা বুঝতে পারছে না যে যদি গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় তারা যদি সত্যি গণতান্ত্রিক বিধি ব্যবস্থার বিষয়ে আওয়ামী লীগ এবং তাদের মধ্যে সমঝোতা হওয়া জরুরি যদি বাংলাদেশের এক্সিস্টেন্স আপনি ঠিক রাখতে চান। কারণ বাংলাদেশের এক্সিস্টেন্স জামাতের হাতে কোনোদিনই ওরা স্বীকার করে না। যারা বাংলাদেশের জন্ম স্বীকার করে না, যে সন্তানের জন্ম স্বীকার করে না, সে সন্তানকে কিভাবে প্রোটেক্ট করে বলেন দেখি? আপনি সন্তান স্বীকারই করেন না যে এটা আমার সন্তান, তো সেই সন্তানকে প্রোটেক্ট করে কে? এটা অতিরিক্ত চাওয়া হয়ে যাবে না জামাতের কাছ থেকে? তো বিএনপি কেমনে আশা করছে যে যেই সন্তানকে একটা দল স্বীকার করে না, বাংলাদেশে স্বীকার করে না, তার সমর্থনটা সাথে এখানে বরং বিএনপি এবং জামাত মিলে, বিএনপি এবং আওয়ামী লীগ মিলে কিন্তু বাংলাদেশটাকে সঠিক পথে রাখতে পারত। তারা দুই দল যদি একে অপরের সাথে সম্পর্ক রাখতো তাহলে কিন্তু এই জামাত অনেক আগে নিশ্চিহ্ন হয়ে যেত। আমার ব্যাখ্যা এটা যে আমি এখনো মনে করি বিএনপিকে যেমন আওয়ামী লীগের মেনে নেওয়া উচিত, তেমনি আওয়ামী লীগেরও বিএনপিকে মেনে নেওয়া উচিত। মেনে নিলে একটা জায়গা হতো, আজকে জামাতের 0.5% হলেও বাড়তো না। কারণ বিএনপিতে জামাতিরা প্রাধান্য বিস্তার করতে পারতো না, জামাতের ভোটের উপর ইয়ে করতে পারতো না। যদি আপনি দুইটা দল মিলে একটা সিদ্ধান্ত আসতে পারে বাংলাদেশ বিরোধী যারা, তাদেরকে আমরা বাংলাদেশে রাজনীতি করতে দেবো না, এই এক জায়গায় দুই দল আসতে পারতো, তাহলে তো এদের অস্তিত্বই থাকে না। কিন্তু সেই জায়গায় তো যেতে পারছে না, দুই দল এক হতে পারতেছে না এই ব্যাপারে। তারা একে অপরের সাথে গণতান্ত্রিক যুদ্ধ করতে রাজি আছে, কিন্তু একে অপরের সাথে শত্রুতা বন্ধ করতেছে না এবং একে অপরকে বিশ্বাস করতে পারছে না। ওই শেষ পর্যন্ত এসে বাংলাদেশ বিরোধীরা, যারা বাংলাদেশে এক্সিস্টেন্স চায় না, তারা কিন্তু ভর করছে। বিএনপির মাথার মধ্যে কিন্তু এই জিনিসটা ঘুরপাক খাচ্ছে। বিএনপি কোন দিকে যাবে এটা বুঝে উঠতে পারছে না। ঘুরে ফিরে তারা মনে করছে জামাতকে আমার লাগবে, সাথে লাগবে যদি আওয়ামী লীগ ঠেকাইতে হয়। তো এখানে ঠেকানোর রাজনীতি করার দরকার নাই। তো আমেরিকাতে যে আমেরিকা তার ক্লায়েন্ট স্টেট হয়েছে বাংলাদেশে, আমেরিকা কি ডেমোক্রেটদেরকে রিপাবলিকানটা ঠেকায় বা রিপাবলিকানদেরকে ডেমোক্রেটরা ঠেকায় না? পলিটিক্স করে তারা একবার তারা ক্ষমতায় যায়, রাজনীতি করে ক্ষমতায় যায়। তারা কেন ক্ষমতায় যায়? তারা কি দেশের কি করবে, দেশের জন্য কি করবে, ইকোনমির জন্য কি করবে, ফরেন পলিসি তাদের কি হবে, সবকিছু নিয়ে কিন্তু তারা ওপেন ডিভাইড করে তারা কিন্তু মানুষের মন জয় করে নিয়ে ক্ষমতায় যায়। একবার এই দল যাচ্ছে, দুইবার একই দল যাচ্ছে, কারণ ফরেন পলিসি, ইকোনমিক অ্যাক্টিভিটিজ, ইকোনমিক স্ট্যাবিলিটি, এগুলো হলো প্রধান জিনিস। আমাদের বাংলাদেশের রাজনীতিটা হয়ে গেছে এগুলির বাইরে, যে কারণে শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি কারো পছন্দ হয় নাই, বাংলাদেশের মানুষের পছন্দ হয় না। বাংলাদেশের মানুষের নাড়াই করার ইয়েটাতে খুব পছন্দ। বাংলাদেশের মানুষ এখনো স্বাধীনতা বিরোধীদের ঘরের মধ্যে দাওয়াত দিয়ে কই মাছ দিয়ে ভাত খাওয়ানোতে পছন্দ করে। বাংলাদেশের মানুষদের মধ্যে এখন পর্যন্ত এই লোকগুলিকে ঘৃণা করার বিষয়টা আসে নাই। অবশ্য রাজনৈতিক নেতৃত্বেরও ভুল আছে যে এদেরকে প্রশ্রয় দিয়েছে। তো আমার এজ এ হোল মনে হয়েছে যে এই টোটাল বিষয়টা বিএনপি কিন্তু এর বিপদটা বুঝতে পারছে না। বিপদটা কি হবে? আমি আপনারা যদি আওয়ামী লীগকে যদি জায়গা না দেওয়া হয়, আমি আই টেল ইউ ওয়ান থিং, আমি এটা সবচেয়ে আওয়ামী লীগের আমি একদম প্রথম থেকে যখন নিষেধ করছে তখনই বলেছি, তখন থেকে বলে আসছি যে আপনি নিষিদ্ধ করে রাখবেন, আওয়ামী লীগ সর্বত্র ঢুকবে এবং এই দেশে একটা এমন কনফ্রন্টেশন হবে সেখানে একটা পক্ষ কিন্তু নির্মূল হয়ে যাবে। সেই পক্ষ যেন বিএনপি না হয়, এটাই হলো বাংলাদেশের মানুষ হিসেবে আমার চাওয়া। সেই পক্ষ হতে হবে হলো জামাত। কিন্তু যদি বিএনপি আওয়ামী লীগের সাথে কনফ্রন্টেশনে যায়, কনফ্রন্টেশনের রাজনীতিতে যায়, যদি আওয়ামী লীগকে স্পেস দিতে না চায়, সেক্ষেত্রে বিএনপি হয়ে যাবে প্রতিপক্ষ, জামাত কিন্তু এসে হবে না। তখন কিন্তু তখন বিএনপির রাজনীতি বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকবে, আওয়ামী লীগের রাজনীতি বিপন্ন হওয়ার সম্ভাবনা তো বিপন্ন হয়েই আছে। তাদের হারানোর আর কি আছে? তাদের রাজনীতি বিপন্ন হয়ে আছে, তাদের হারানোর কিছু নাই। তারা তাদের রাজনীতিকে পুনরুত্থান করার জন্য, পুনর্জাগরণের চেষ্টা করতেছে এবং সেটাতে যদি তারা গণতান্ত্রিক বিধি ব্যবস্থার মাধ্যমে তারা সুযোগ না পায়, তারা অন্য বিধি ব্যবস্থার দিকে চলে যেতে পারে। অন্য বিধি ব্যবস্থার দিকে গেলে কিন্তু কারো জন্য উপকার হবে না, সেটা একমাত্র উপকার হবে আওয়ামী লীগের উপকার হবে, বিএনপির কোনো লাভ হবে না। বিএনপিকে যদি আওয়ামী লীগ পরাজিত করতে পারে, এই বিএনপি থাকবে না।
আমি আমি কিন্তু আপনি বললাম তো, এই বিএনপি হয়ে যাবে অ্যান্টি বাংলাদেশ পার্টি হয়ে যাবে, কারণ কিছু করে ওইটা হবে। আওয়ামী লীগ যদি ফাইট করে, মানে যদি যুদ্ধের মতো পরিস্থিতি করে বাংলাদেশে বিজয়ী হতে হয়, যদি তাই হতে হয়, তাহলে কিন্তু এখানে পরাজিত কিন্তু বিএনপি হবে। বিএনপি জিনিসটা বুঝতে পারছে না। আওয়ামী লীগ যদি চ্যালেঞ্জ নেয় যে ওকে লেট আস ফাইট, যুদ্ধ করে আমরা জিতবো, তখন কি হবে জানেন? আজকে একজন কি বলে আমার আমার ইয়েতে কি বলে সাইফুল স্টুডিওতে একজন এটা কমেন্ট করেছে, শেখ হাসিনাকে বঙ্গ বিজয়ী হিসেবে ঘোষণা করছেন। তিনি বলছেন শেখ হাসিনা বঙ্গ বিজয়ী হয়ে বাংলাদেশে আসবে। যখন বাংলাদেশে তাকে বঙ্গ বিজয়ী উপাধির কথা বলছেন একজন, আমি যতটুকু মনে পড়ে সালমা রফিক নামে একজন, তিনি বলেছেন এই বঙ্গ বিজয়ী কথাটা কিন্তু উচ্চারিত হয়েছে ভেতর থেকে। কিন্তু খেয়াল করে দেখেন, এটা ভেতর থেকে উচ্চারিত হয়েছে, তার ভেতর থেকে সেই উপাধি বঙ্গ বিজয়। তো বঙ্গ বিজয় কি মানেটা কি? মানে হলো যুদ্ধ করে বিজয়ী হওয়া। যুদ্ধ করে যদি আমি বিজয়ী হই, তাহলে তো যে পরাজিত হবে তাকে আমি জায়গা দেবো না। আর খুব স্বাভাবিক, দেবে? কোন জায়গা দেবে না? আর কেউ দিতে চায় না। যে যুদ্ধ করবে সে তো, তাদের তো একটা এক্সপেরিয়েন্স হয়েছে যে একবার পরাজিতদের জায়গা দিয়ে আমরা এই বারবার আমরা মার খেয়েছি। পরাজিতদের জায়গা দিয়ে আমার জাতির পিতা নিহত হয়েছে, পরাজিতদের জায়গা দিয়ে আমার দুইজন প্রেসিডেন্ট খুন হয়েছে, পরাজিতদের জায়গা দিয়ে আমাদের এই দেশটা এখন পর্যন্ত অস্থিতিশীল আছে। এই এক্সপেরিয়েন্স তো আওয়ামী লীগের আছে। তো আওয়ামী লীগ যদি বিজয়ী হয়ে আসে, ওই যে যার কথা বললাম, যিনি শেখ হাসিনাকে বঙ্গ বিজয়ী বলছেন, তিনি কিন্তু যুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন। আমি ওনাকে বলেছি যে আমি এটা মনে রাখবো এবং এটা আমি উদাহরণ হিসেবে ব্যবহার করবো, যে এটা এমনি এমনি আসে না, ভেতর থেকে স্পিরিটেড ওয়েতে, এটা তার স্পিরিচুয়াল ইয়া থেকে বেরিয়ে আসছে যে শেখ হাসিনা হবে বঙ্গ বিজয়ী, বাংলাদেশ বিজয় করে উনি আসবেন। এন্ড বঙ্গ বিজয়ী যখন বলবেন, সে বিজয়ী কিন্তু আর পরাজিতদের জায়গা দেবে না। এবং অ্যাটলিস্ট আমাদের মতো দুই চারটা লোক যদি বেঁচে থাকে, আমরা তাকে এইটাই অ্যাডভোকেসি করবো, বলবো, গলা ফাটায় বলবো যে পরাজিতকে জায়গা দেওয়া যাবে না। পরাজিতদের জায়গা দিলেই বারবার যারা বিজয়ী হয় তাদেরকে আহত হইতে পরিণতি 24-এর পরিণতি হতে হবে, আহত হইতে হয়, খুনের শিকার হইতে হয়। শেখ হাসিনা 13 বার খুনের শিকার হওয়ার উপক্রম হয়েছে শেখ হাসিনার ভাষ্য অনুসারে। গ্রেনেড হামলা সর্বশেষ, গণভবনে হামলা সর্বশেষ, খুনের শিকার হওয়ার মতো অবস্থা হয়েছে। কারণটা কি? কারণ তারা পরাজিত শক্তিকে সে 71-এ সাথে চলাফেরা করার সুযোগ করে দিয়েছিল। এটা এখন ওনারা বুঝতে পারছেন। এই জন্যই ওই শব্দটা আসছে ভেতর থেকে, যে আর পরাজিতর সাথে বঙ্গ বিজয়ী হয়ে আসলে কিন্তু কিল একটাও ইয়েতে পড়বে না, সবগুলা কিন্তু গায়ের মধ্যেই পড়বে। এই যারা এই নামগুলো দিচ্ছেন তারাই কিন্তু এটার অগ্রসৈনিক হবে। আই টেল ইউ। থ্যাংক ইউ। না, কিন্তু গতকালকে বা পরশুদিন শেখ হাসিনা তো রিকনসিলিয়েশনের কথা বলছেন, যে দেশ বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। তিনি বিএনপিকে তো এই ইঙ্গিতটা দিয়েছেন, মেসেজ দিয়েছেন। তো সেটা এই মেসেজ তো বহু আগে থেকেই দেওয়া হচ্ছে, কিন্তু উনি এই রিকনসিলিয়েশনের শব্দটা ইউজ করেছেন প্রথম। এর আগেও উনি কিন্তু সহাবস্থানের কথাই বলে আসতেছেন। প্রকৃত অর্থে রিকনসিলিয়েশনের কথাই তিনি বলেছেন, কিন্তু বিএনপি এটা নিচ্ছে না। বিএনপি বরং কিভাবে আসলে শেখ হাসিনাকে স্তব্ধ করতে হবে এই ইয়েতে তারা আছে। বিএনপি এই জিনিসটা এখন পর্যন্ত বিএনপির একটা অংশ মাথায় নিতে পারতেছে না যে আওয়ামী লীগকে মাইনাস করা যাবে না। তারা হলো বাংলাদেশের অভ্যুদয়ের সাথে যার সম্পর্ক, তার সন্তান সন্ততি নাতি পুতি ছাড়া সারা জীবন ভর এই দেশের এই স্বাধীনতার কথা বলে ওই পার্টির কথাই মনে করবে। এই জিনিসটা বিএনপিকে মাথায় নিতে হবে যে আমরা আবার এটাও ঠিক, যদি আওয়ামী লীগ আবার বিএনপিকে একই রকম ভাবে শত্রু মনে করে, তাও ঝামেলা হবে। সো কনফ্রন্টেশনের দিকে যদি চলে যায়, তখন কিন্তু ওইটাই হবে। বাংলাদেশ একটা দীর্ঘ মেয়াদে একটা টার্মোয়েলের মধ্যে দিয়ে যাবে। সালমা রফিকি আবার লিখছেন এটা, বাংলাদেশ যেদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এসে বাংলাদেশে যেদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এসে জনতার মঞ্চে দাঁড়াবেন, সেদিন এদেশের জনগণ তাকে বঙ্গবিজয়ী। দেখছেন, আমি ওনার কথাই বলেছি, আমার এখানে আমি বলছি এটা মনে রাখবো। আমি এই রেফারেন্স আমি সবসময় ইউজ করবো, যে ঘটনাটা কিন্তু স্পিরিটেড, এটা ভেতর থেকে এসছে তার। কারণ তিনি দেখতেছেন এইটা বিজয়ী হতে হবে আমাদেরকে। বিজয়ী যদি যুদ্ধ করে বিজয়ী হতে হয়, সে বিজয়ী কিন্তু কখনোই আর পরাজিতকে জায়গা দেবে না। সেই দিকে যেন না যায়, এটাই মানে। ইনি কিন্তু আবার এর আগে প্রশ্ন করছেন সাইফুল আমিন ভাই, আপনি কি কারণে বিএনপিকে এত উদারপন্থী দল মনে করেন?
বিএনপির জন্ম ইতিহাস তো আপনার জানা। ভাই একটা কথা যে প্রশ্নটার উত্তর কথা যে তিনি বলছেন, আমি ওটা তাদেরকে উদারপন্থী বা ইয়ে বলছিলাম। আমি বলছি বিএনপির একটা অংশ উদার রাজনীতির কথা চিন্তা করে। তারা একটা অংশ, বড় অংশ, তারা মনে করে একটা মানে মাঝপথ দিয়ে হাঁটতে হবে। সেই অংশটা বুড়ো হয়ে গেছে, এটা ঠিক। সে অংশটাই মুক্তিযুদ্ধের পক্ষের অংশ। তারা কিন্তু উদার রাজনীতির কথা মনে করে। এখন ইয়াং রাজনীতি যেটা তারেক রহমানের চারপাশে যেটা ঘিরে আছে, তারা এটা মনে করছে না। তারা মনে করছে যে তারা উদার না হয়ে আওয়ামী লীগকে যেভাবে নির্মূল করা যায় সেটার ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, এটা ঠিক, তাদের রাগ আছে, ক্ষোভ আছে। আওয়ামী লীগ তাদের সাথে যেটা করেছে 17 বছর বা 15 বছর, সেটাও তাদের রাগ আছে। কিন্তু কথা হচ্ছে রাগ কতদিন আর মারামারি কতদিন করবে? ঠিক আছে, আপনারা জঙ্গিদের উপর ভর করে ক্ষমতায় চলে আসছেন, ঠিক আছে, ভর করে ক্ষমতা আসছেন। তো এখন আপনারা বলেন যে কিভাবে পলিটিক্স করবেন। আপনি কি আপনি শেখ হাসিনা এই করছে, শেখ হাসিনা ওই করছে, এইটা বলে আপনি যেটা চালু করছে সেটা তো শেখ হাসিনা তো আপনাকে নিষিদ্ধ করে নাই রে ভাই। আপনি পারেন না শেখ হাসিনাকে রাজনৈতিক ভাবে হটাইতে, আপনি তাকে অরাজনৈতিক ভাবে হটাইছেন। এটা কোনো রাজনৈতিক হটানো হয় নাই, জঙ্গিদের হাত করে আপনি হটাইছেন। কিন্তু এখন আপনার তো সুযোগ আছে যে আপনি ওকে আপনি ক্ষমতায় আসছে, আমি এখন যা হওয়ার হয়েছে, লেট আস ফরগেট এন্ড ফরগিভ, লেট আস ওয়ার্ক টুগেদার। কিন্তু আপনি সেদিকে না যান। আওয়ামী লীগ যখন যে দলটা মুক্তিযুদ্ধ করে বিজয়ী হয়েছে, সেই দল যদি মুক্তিযুদ্ধের পথ নিয়ে ফেলে, তাহলে কিন্তু এদের কারো জায়গা হবে না বাংলাদেশে। সব বিএনপির মধ্যে কিন্তু একটা উদয়। এই জন্য আমি তাদের বিএনপি অ্যাজ এ হোল বলি যে বিএনপির যখন এই সুযোগটা আছে, বিএনপির এরা এই লোকগুলির ধারণাটা বিএনপি নেয় না কেন, এটাই আমার বক্তব্য। এখানে আমি তাদেরকে বলি না যে এদের জন্ম কিভাবে, আমি কিন্তু জন্ম বিভিন্ন ভাবে হয় না। পরে দেখা গেলো বিএনপির যে অংশ আছে যারা মুক্তিযুদ্ধপন্থী, মুক্তিযুদ্ধের পক্ষে, দেখা গেল তারাও আওয়ামী লীগের সঙ্গে সেই যুদ্ধে যুক্ত হয়ে গেল। পরে বিএনপির ওই অংশ বিপর্যস্ত হয়ে যাবে। ওরা যুদ্ধে যাবে না, আপনি ঋষি থাকেন, এই অংশ যুদ্ধে যাবে না, এই অংশ বিএনপিতে নিষ্ক্রিয় হয়ে যাবে নিশ্চিত। আলটিমেটলি নিষ্ক্রিয় হয়ে যাওয়া মানে তো একটা পক্ষ তারা চুপ হয়ে গেল, তা মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির যুদ্ধটা মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ, বিপক্ষ। আমরা একদিকে মানে হেদায়েত দিতেছি ভারতকে, শেখ হাসিনাকে এই করলে এই করবো, সম্পর্ক নেতিবাচক হবে, সম্পর্ক উন্নতি হবে না, ভারতের কোর্টে বল ঠেলে দিয়েছি, তারাই সিদ্ধান্ত নিবে তারা সম্পর্ক রাখতে চায় কিনা। আবার অন্যদিকে তো আমরা ডিজেলও যাচ্ছি। জ্বালানি মন্ত্রী তো বলছেন ভারতের কাছে তিনি ডিজেল চেয়েছেন, আরো ডিজেল লাগবে। আজকে এখানে একটা ইনফরমেশন আপনার কাছে আছে কিনা, যে ইউরো বাংলা হান্ট একটা ইনফরমেশন, 10ই আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় হাই কমিশনার ত্রিবেদীর বৈঠক হবে। এই ইনফরমেশনটা একটু আপনি চেক করুন। যাই হোক, আমি জানি না। তো আমি দেখেন, আমি কিন্তু এইটা অর্থনৈতিকভাবে আমরা অর্থনীতি মানে কি আমরা বাণিজ্যে অনেকটাই বিশেষ করে আমার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য ভারতের উপর নির্ভরশীল। যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে $13 বিলিয়ন, $13.5 বিলিয়ন যে বিজনেস আছে, সেই বিজনেসে 11 বিলিয়ন, $11.5 বিলিয়ন কিন্তু বা $12 বিলিয়ন কিন্তু ভারতের অনুকূলে। বাংলাদেশ কিন্তু $1.5 বিলিয়ন ব্যবসা করে। তাহলে বাংলাদেশ ভারতের ভিতরে $1.5 বিলিয়ন ব্যবসা করে, মানে হলো ভারত বাংলাদেশের কাছে $1.5 বিলিয়ন ব্যবসার উপরে নির্ভরশীল। আর বাংলাদেশ যেহেতু $12.5 বিলিয়ন উপর, বাংলাদেশ $12 বিলিয়ন, ভারত যেহেতু বাংলাদেশে $12 বিলিয়ন ব্যবসা করে, তার মানে বাংলাদেশ $12 বিলিয়ন বাজার যে পণ্য, এই পণ্যের উপর নির্ভরশীল বাংলাদেশ। যে দেশটা এরকম আপনার পুরো বিজনেসের 90% হলো ভারতের উপর নির্ভরশীল, মানে পুরো বিজনেস না, মানে আমি বলছি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ যে বিজনেসের জন্য যতটুকু বিজনেস হয়, তা যেখানে 90% আপনি নির্ভরশীল, সেই দেশের সাথে আপনি নাড়াই দিয়ে পারবেন। এই যে আপনার ডিজেলের ক্রাইসিস হয়েছে, ডিজেলের জন্য আপনি প্রথম কার কাছে যাবেন? আমি আপনার বলি, প্রতিবেশী হলো আপনার 1 নাম্বার। আপনার যদি সুপ্রতিবেশী থাকে, আপনার যদি পাশে একজন প্রতিবেশী থাকে, যে প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক ভালো, আপনি সম্পর্ক রাখেন, সম্পর্ক রাখা কিন্তু অন্যরকম। আপনি রিল্যাক্টেন্ট সম্পর্ক হতে পারে, যে আপনি আচ্ছা প্রতিবেশী, আপনি হার্মফুল না, বাট আপনি তার সাথে অ্যাক্টিভ রিলেশন রাখেন না, সেক্ষেত্রেও কিন্তু এই প্রতিবেশী থাকা না থাকার মধ্যে কিছু আসা যায় না। যেমন বন্ধু, আপনি মনে করেন, আমি মনে করি বিপুল আমার বন্ধু, কিন্তু বিপুলের সাথে আমার কোনো ইন্টারাকশন নাই, তাহলে কিন্তু আমি মনে করতে পারি আপনি আমার বন্ধু, দেখা হলে হাই হ্যালো হাসলাম, কিন্তু আমার
ভালো কাজে বা আমার ভালো অবস্থায় অথবা খারাপ অবস্থায় আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো সেই সম্পর্ক কিন্তু খুব মানে কি বলে এটাকে বলে মানে অনর্থক সম্পর্ক। So, এই অনর্থক বাংলাদেশ এবং ভারতের মধ্যে সেটাও না, শত্রুতাপূর্ণ সম্পর্ক। আপনি প্রতিবেশীর সাথে আপনার ঝগড়ার সম্পর্ক। একটা হলো আপনি একজনের সাথে সম্পর্ক রাখেন না কারণ আপনি তার থেকে দরকার নাই, আপনার কোনো প্রয়োজন না, বা আপনি এরকমই, আপনি রিলাক্টেন্ট সম্পর্কতে বিশ্বাস করেন, সেটাতে আপনার সমস্যা নাই, কিন্তু আপনার সাথে কিন্তু সুসম্পর্ক, আপনি সহায়তা পাবেন না না, বা আপনি কারো সহায়ক হবেন না, সেটাতেও চলে। কিন্তু বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কটা এখন তৈরি করেছে, যে দুজন মন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যে যেটা মনে হয় বক্তব্য এটা আপনি নিশ্চিত থাকেন এটা উপরের বক্তব্য, কিন্তু তারপরে বক্তব্যটা তো বাইরে আসছে। তো এরকম বক্তব্য যখন ভারতের সাথে আপনার সম্পর্ক, সেখানে আপনি $12 বিলিয়ন পণ্যের জন্য আপনি ভারতের উপর নির্ভরশীল, ডিজেল বাদে আদার্স পণ্য। তো সেক্ষেত্রে আপনার ডিজেল তো সরকার টু সরকার, এটার হিসাব নাই। আমি বলছি এটা হলো বিজনেসে হয়, এইটা হলো ব্যবসা হয়। তো ব্যবসাতে আপনি $12 বিলিয়ন পণ্যের জন্য আপনি তো আপনি ভারত যদি মুখ ফিরায় নেয়, ভারতের ব্যবসায়ীরা যদি মুখ ফিরায় নেয়, যদি বলে ঠিক আছে আমরা এই বাজার থেকে অন্য বাজারের দিকে যাব, আপনি এইসব পণ্য কোত্থেকে আনবেন? ভারতকে ডিঙ্গায় যায় আনতে হবে, অথবা বঙ্গোপসাগর দিয়ে আনতে হবে। তাও তো আপনি বঙ্গোপসাগর দিয়ে গেলে আপনি শ্রীলঙ্কা থেকে পাবেন, ধরুন অনেক দূর, শ্রীলঙ্কা থেকে এটা পাচ্ছেন না। ছোট দেশ, ছোট তারা এই এত বড় ব্যবসা তারা করতে পারবে না। নেপাল থেকে পারবেন, তাও আপনার ল্যান্ডলক, আপনি